পেইন্টার ছেলেটি কোটিপতির পঙ্গু মেয়ের সাথে যা করল দেখে মানবিকতা কেঁদে উঠল। বন্ধুরা, এটি বিহার প্রদেশের পাটনা শহরের একটি সত্য ঘটনা, যেখানে শহরের পশ এলাকায় অবস্থিত একটি বিশাল ও আলিশান বাংলোতে রং করার কাজ চলছিল। সেই বাংলোতে পেইন্টিংয়ের জন্য শ্রমিকদের একটি দল এসেছিল। তাদের মধ্যে একটি ছেলে ছিল, নাম রবি, বয়স প্রায় ২৫ বছর। সাধারণ পোশাক, রোগা পাতলা শরীর, কিন্তু মুখে সবসময় লেগে থাকা হাসি তাকে সবার থেকে আলাদা করে তুলত। পড়াশোনা বেশি করতে পারেনি, তাই হাড়ভাঙা খাটুনি খেটেই নিজের ও মায়ের জীবন চালাচ্ছিল। ছোটবেলাতেই বাবা মারা গিয়েছিল। তারপর থেকে তার মা মানুষের বাড়িতে কাজ করত, আর রবি ছোটখাটো কাজ করে সংসার সামলাত। রবির সবচেয়ে বড় গুণ ছিল, সে নিজে যতই কষ্টে থাকুক না কেন অন্যদের হাসিয়ে দিত। যেখানে যেত সেখানকার পরিবেশ হালকা করে দিত। সেই ঠিকাদার তাকেও এই বাংলোতে কাজে পাঠিয়েছিল। বাংলোর ভেতরে বাগানের কাছে ৩ জন পেইন্টার কাজ করছিল। রবি সেখানে পৌঁছতেই বাকি ২ জন হেসে তাকে স্বাগত জানাল। আরে রবি, এতদিন কোথায় গায়েব ছিলে? একজন জিজ্ঞেস করল। রবি হেসে বলল, কোথাও না ভাই, জীবনের সাথে কুস্তি লড়ছিলাম, এখনও হার মানিনি। ৩ জনেই হেসে উঠল এবং কাজ শুরু হল। সেই বাগানে কিছুটা দূরে একটি মেয়ে হুইল চেয়ারে বসেছিল। নাম সিয়া, বয়স প্রায় ২৩ বছর। সে চুপচাপ ফুলগুলোর দিকে তাকিয়েছিল, যেন ওগুলোর মধ্যে কোনো পুরনো স্মৃতি লুকিয়ে আছে। মুখে সৌন্দর্য তো ছিল, কিন্তু হাসি যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সে কারো সাথে কথা বলতো না, শুধু ঘণ্টার পর ঘণ্টা ওখানেই বসে থাকত। আসলে ২ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় তার মায়ের মৃত্যু হয়েছিল, এবং সেই দুর্ঘটনাকেই সিয়া চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলে। তার সবসময় মনে হতো সেই দুর্ঘটনার জন্য সে নিজেই দায়ী। তখন থেকেই সে নিজেকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছিল। রবি এই ব্যাপারে কিছুই জানত না। সে নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু মাঝে মধ্যে এমন জোকস করছিল যাতে বাকি শ্রমিকরা হাসছিল। সিয়া প্রথমবার কোনো অচেনা মানুষকে এভাবে নিশ্চিন্ত থাকতে দেখছিল। তখনই হঠাৎ রবি তার সঙ্গীর কাছ থেকে রঙের বালতি নিতে গেল। যেমনই সে ধরল, হাত ফিসলে গিয়ে পুরো বালতি মাটিতে পড়ে গেল। ঘন নীল রং ছিটকে তার পোশাকে আর মুখে গিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল। তারপর অন্য শ্রমিকরা জোরে হাসতে লাগল। রবি নিজের দিকে তাকালো, তারপর অদ্ভুত এক মুখভঙ্গি করে বলল, মনে হচ্ছে আজ দেওয়াল নয়, আমাকেই রং করার কন্ট্রাক্ট পেয়েছি। তার কথা শুনে প্রথমবার সিয়ার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তারপর সে নিজেকে সামলাতে না পেরে খিলখিল করে হেসে ফেলল। রবি তার হাসি শোনা মাত্রই তার দিকে ঘুরল। মেয়েটিকে হাসতে দেখে সে আরও অদ্ভুত সব অঙ্গভঙ্গি শুরু করে দিল। কখনো নিজের পোশাক দেখে কাদার নাটক, কখনো মডেলের মতো পোজ দেওয়া। ম্যাডাম, বলুন তো এই নতুন ফ্যাশন কেমন লাগছে? সে মজা করে বলল। সিয়া এবার প্রাণ খুলে হাসছিল। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর আওয়াজ এলো, এসব কি তামাশা হচ্ছে এখানে? ৩ জন শ্রমিক সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিলেন বাংলোর মালিক বিক্রম চৌধুরী, শহরের বড় শিল্পপতি, শক্ত চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি। তিনি রেগে বললেন, রং পয়সা দিয়ে আসে, এটা কোনো খেলা নয়। কাজ করতে এসেছ নাকি ইয়ার্কি মারতে? রবি মাথা নিচু করে ফেলল। ভুল হয়ে গিয়েছে স্যার, ইচ্ছে করে করিনি। বিক্রম এগিয়ে এলেন তাকে আরও বকাবকি করার জন্য, কিন্তু তখনই তার নজর পড়ল মেয়ে সিয়ার উপর। সে হাসছিল। বিক্রম থমকে গেলেন। ২ বছরে তিনি নিজের মেয়েকে খুব কমই এভাবে হাসতে দেখেছেন। তার চোখে বিস্ময় আর আশা দুটোই ফুটে উঠল। কিছুক্ষণ তিনি শুধু তাকে দেখলেন, তারপর কিছু না বলেই ভেতরে চলে গেলেন। রবি কিছুই বুঝতে পারল না আসলে কি হল, তবে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার কাজে মন দিল। সেই দিনের পর প্রথমবার সিয়ার চোখের শূন্যতায় এক হালকা চমক দেখা গেল। সন্ধ্যাবেলা কাজ শেষ হল। রবি তার যন্ত্রপাতি গুছিয়ে নিচ্ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত কথা ঘুরছিল। তার মনে হচ্ছিল আজকের কাণ্ডের জন্য হয়তো কাল তাকে আর কাজে ডাকা হবে না। সে বাড়ি ফিরলে তার মা জিজ্ঞেস করল, কাজ কেমন হলো? রবি হেসে বলল, ভালোই মা, শুধু একটু বেশি রং লেগে গিয়েছে। মা কিছু বুঝতে পারল না, তাই আর বেশি প্রশ্ন করল না। রাতে ঘুমানোর সময় রবির বারবার সেই মেয়েটির কথা মনে পড়ছিল, তার হাসি, তার চোখ, তার চুপচাপ বসে থাকা। ওদিকে বাংলোতেও কিছু একটা বদলে গিয়েছিল। বিক্রম চৌধুরী নিজের ঘরের জানালা দিয়ে বাগানের দিকে তাকিয়েছিলেন, যেখানে সিয়া প্রায়ই বসে থাকত। আজ তাকে আগের চেয়ে অন্যরকম লাগছিল। মুখে এক শান্ত ভাব ছিল। বিক্রমের মনে একটাই কথা ঘুরছিল, ২ বছরে ডাক্তাররা যা করতে পারেনি, সেই ছেলেটির কয়েক মিনিটের কথা তা করে দিয়েছে। সেই রাতেই তিনি এক সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে রবি মাত্র ঘুম থেকে উঠেছে, তখনই তার ফোন বেজে উঠল। ঠিকাদারের কল ছিল।
রবি, আজকেও সেই বাংলোতে যেতে হবে। মালিক বিশেষভাবে তোমাকেই ডেকেছে, তাড়াতাড়ি পৌঁছাও। রবি অবাক হয়ে গেল। সে আশা করেনি যে তাকে পুনরায় ডাকা হবে। সে তাড়াতাড়ি তৈরি হয়ে বাংলোর দিকে রওনা দিল। গেট দিয়ে ভেতরে ঢুকতেই এক চাকর তার কাছে এসে বলল, আজ বাগানে নয়, ভেতরে হলে কাজ করতে হবে, আর আপনি যেখানে কাজ করবেন ম্যাডামও সেখানেই থাকবেন। রবি কিছু বুঝল না ঠিকই, তবে চুপচাপ ভেতরে চলে গেল। বিশাল হলের জানালার কাছে সিয়ার হুইল চেয়ার রাখা ছিল। সে চুপচাপ রবির দিকেই তাকিয়েছিল। আর এখান থেকেই রবির জীবনের সেই অধ্যায় শুরু হতে চলেছিল, যার কথা সে কখনও কল্পনাও করেনি। হলটি খুব বড় ছিল, উঁচু ছাদ, সাদা মার্বেল পাথর আর দেওয়ালে দামি সাজসজ্জা। রবি তার জিনিসপত্র এক কোণায় রাখল এবং চুপচাপ কাজ শুরু করল। কিন্তু সে অনুভব করতে পারছিল যে কেউ অনবরত তাকে দেখছে। যখন সে হালকা নজর তুলল, দেখল সামনে হুইল চেয়ারে বসা সিয়ার চোখ তার ওপরেই স্থির। রবি কিছুটা অস্বস্তি বোধ করল, তারপর হেসে বলল, আজও কি ইন্সপেকশন হবে ম্যাডাম? যদি পেইন্টিংয়ে ভুল ধরা পড়ে তবে তো স্যালারি কাটা যাবে। সিয়া কিছু বলল না, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। রবি বুঝে গেল যে সে কথা কম বলে, তাই সে নিজেই পরিবেশ হালকা রাখার চেষ্টা করতে লাগল। কখনো ব্রাশ কি তলোয়ারের মতো ঘোরাত, কখনো মইয়ে উঠে এমন পোজ দিত যেন কোনো সিনেমার হিরো। ধীরে ধীরে সিয়ার হাসির মাত্রা বাড়তে লাগল। কিছুক্ষণ পর সে খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি সবসময় এমনই থাকো? রবি অবাক হয়ে তার দিকে তাকাল। কেমন? খুশি। রবি কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, না, তবে চেষ্টা করি। আমি যদি উদাস হয়ে যাই তবে মাকে কে হাসাবে? এটা শুনে সিয়া চুপ হয়ে গেল। হয়তো সে প্রথমবার কাউকে এত সহজভাবে সত্যি কথা বলতে শুনল। দিন কাটতে লাগল। রবি রোজ আসত, কাজ করত আর সিয়ার সাথে ছোটখাটো কথা বলত। এখন সিয়াও তার সাথে দু-চার কথা বলতে শুরু করেছিল। সে তাকে বাগানে ঘোরাতে নিয়ে যেত, ফুল নিয়ে মজার মজার গল্প বানিয়ে শোনাত, কখনো বাচ্চাদের মতো আচরণ করত। বাংলোর চাকুয়ারা, ডাক্তাররা সবাই অবাক ছিল। যে মেয়েটি মাসের পর মাস কারো সাথে কথা বলত না, এখন সে এই ছেলেটির জন্য অপেক্ষা করে। একদিন ডাক্তার চেকআপের জন্য এলেন। তিনি সিয়াকে কিছু প্রশ্ন করলেন এবং বিক্রমকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, অনেক বড় পরিবর্তন এসেছে। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে, শুধু একে খুশি রাখুন। বিক্রম গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, এর কারণ? ডাক্তার হাসলেন, যেই ছেলেটিকে আপনি কাজে রেখেছেন সেই হলো আসল ওষুধ। সেই দিন থেকে বিক্রম রবিকে শুধু শ্রমিক হিসেবে নয়, বরং মেয়ের আশার আলো হিসেবে দেখতে শুরু করলেন। পেইন্টিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বিক্রম রবিকে যেতে দিলেন না। তিনি বললেন, আমাদের বাগান দেখাশোনার জন্য একজন লোক দরকার। তুমি এখানেই কাজ করো, যত পারিশ্রমিক চাইবে তার চেয়ে বেশি দেব। রবি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সত্যি বলতে এখন সে নিজেও এখান থেকে যেতে চাইছিল না। সময় বয়ে চলল। এখন রবি শুধু কাজ করার লোক নয়, সিয়ার সাথী হয়ে উঠেছিল। সে তাকে বই পড়ে শোনাত, মোবাইলে মজার ভিডিও দেখাত, কখনো পুরনো গান গাইত। সিয়ার হাসি এখন পুরো বাড়িতে শোনা যেত। ধীরে ধীরে সে ফিজিওথেরাপি শুরু করল। প্রথমে 2 কদম, তারপর 5 কদম, তারপর 10। একদিন সবার বুক কেঁপে উঠল যখন সিয়া কোনো সাহায্য ছাড়াই কয়েক মিটার হাঁটতে পারল। বিক্রমের চোখে জল চলে এলো। ডাক্তার খুশিতে বললেন, এখনও পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে, শুধু সাহস ধরে রাখতে হবে। সিয়া সঙ্গে সঙ্গে রবির দিকে তাকাল আর হেসে বলল, আমার সাহস তো এখানেই দাঁড়িয়ে আছে। রবি লজ্জা পেয়ে গেল, কিন্তু তার চোখেও আনন্দ ছিল। বিক্রম এসব দেখলেন এবং সেই মুহূর্তেই তার মনে এক নতুন ভয় দানা বাঁধল। তিনি বুঝতে পারলেন যে এই সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যে নেই। সেই রাতে তিনি অনেকক্ষণ ভাবলেন, একদিকে মেয়ের খুশি, অন্যদিকে সমাজ, মর্যাদা আর তার নাম। তার ভয় ছিল, লোকে কি বলবে? এক বড় শিল্পপতির মেয়ে এক শ্রমিকের সাথে বিয়ে করল। পরের দিন বিকেলে রবি কাজ শেষ করে যাবার সময় বিক্রম তাকে থামালেন। রবি, একটু বসো, কথা আছে। ভয় পেয়ে গেল। তার মনে হল সে বোধহয় কোনো ভুল করেছে। বিক্রম শান্ত স্বরে বললেন, বাবা, এখন আমার মেয়ে ঠিক হয়ে যাচ্ছে, তাই তোমার এখানে আসার আর প্রয়োজন নেই। রবির বুকটা যেন কেঁপে উঠল। বিক্রম বলে চললেন, যদি চাও তবে কাজ না করেও আমি তোমাকে টাকা দিতে থাকব, কিন্তু এখন থেকে এখানে আর এসো না। রবি সব বুঝতে পারল। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। কিছুক্ষণ থেমে বলল, টাকার প্রয়োজন নেই, আমি পরিশ্রম করে খেয়ে নেব। সে ঘুরল এবং বাইরে বেরিয়ে গেল। গেট পার হতেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে পেছন ফিরে তাকাল না। ওদিকে সিয়া তার ঘরে ছিল, সে কিছুই জানত না। পরদিন সকালে যখন সে বাগানে এলো, সে এদিক ওদিক খুঁজল এবং জিজ্ঞেস করল,
রবি কোথায়? বিক্রম স্বাভাবিক থাকার চেষ্টা করে বললেন, ওর কাজ শেষ হয়ে গিয়েছে, তাই চলে গিয়েছে। সিয়ার মুখ ভার হয়ে গেল। সে কয়েক পা হাঁটার চেষ্টা করল, কিন্তু হঠাৎ তার ভারসাম্য বিগড়ে গেল, আর সে পড়ে গেল। চাকররা ছুটে এসে তাকে তুলে হুইল চেয়ারে বসাল। সেই দিনের পর সে হাঁটার চেষ্টা করাই ছেড়ে দিল। আবার সেই নিস্তব্ধতা, সেই শূন্যতা, সেই হারিয়ে যাওয়া দৃষ্টি। বিক্রম বুঝতে পারলেন যে তিনি অনেক বড় ভুল করে ফেলেছেন। সারা রাত তার ঘুম হল না। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে মেয়ের জীবন আবার সেই অন্ধকার দিকে যাচ্ছে, যেখান থেকে সে খুব কষ্টে বেরিয়ে এসেছিল। সকালে তিনি সিয়াকে সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি ওকে ছাড়া খুশি থাকতে পারবে না? সিয়ার চোখে জল চলে এলো। ধীরে ধীরে বলল, ও আমাকে বাঁচতে শিখিয়ে গিয়েছে বাবা, ওকে ছাড়া সব ভাঁকা লাগে। তারপর থেমে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সম্মান কখনো নষ্ট হতে দেব না। এটা শুনে বিক্রমের মন ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন যে মেয়ে নিজের ভালোবাসাকে চেপে রাখার চেষ্টা করছে শুধু তার খাতিরে, আর সেই মুহূর্তেই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা তার আর রবির জীবন বদলে দিতে চলেছিল। সেই দিন দুপুর হতেই বিক্রম চৌধুরী কাউকে কিচ্ছু না বলে তার ড্রাইভারের সাথে শহরের সেই গরিব এলাকার দিকে বেরিয়ে পড়লেন, যেখানে রবি তার মায়ের সাথে থাকত। চকচকে গাড়ি যখন সরু গলিতে ঢুকল, মানুষ অবাক হয়ে তাকাতে লাগল। এত দামি গাড়ি সেই বস্তিতে হয়তো প্রথমবার এসেছিল। রবির বাড়িটি খুব ছোট ছিল, ইঁটের অসম্পূর্ণ দেওয়াল, টিনের ছাদ আর সামনে একটি ভাঙা তক্তপোষ। সেখানে তার মা সবজি কাটছিল। হঠাৎ গাড়ি থামতে দেখে তিনি ঘাবড়ে গেলেন। রবি বাইরে এলো তো সামনে বিক্রমকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? সে থতমত খেয়ে বলল। বিক্রম শান্ত স্বরে বললেন, ভেতরে যেতে পারি? রবির লজ্জা লাগল। ঘর খুব ছোট, আপনি বাইরেই বসুন। বিক্রম বললেন, আমি মানুষের সাথে দেখা করতে এসেছি, ঘরের সাথে নয়। দুজন ভেতরে বসলেন। রবির মা ভয় পেতে পেতে জল নিয়ে এলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এত বড় লোক তাদের বাড়িতে কেন এসেছেন। কিছুক্ষণ নীরবতার পর বিক্রম জিজ্ঞেস করলেন, রবি, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? রবির হাত কাঁপতে লাগল। সে নজর নিচু করে নিল। অনেকক্ষণ পর বলল, স্যার, আমি গরিব কিন্তু খারাপ মানুষ নই। আমি কখনো এমনটা ভেবে ওর কাছে যাইনি, শুধু ও খুশি হতো বলেই। সে আর কথা বলতে পারল না। বিক্রম দীর্ঘশ্বাস ফেললেন। ও তোমাকে ভালোবাসে। রবি মাথা তুলে প্রথমবার তার চোখের দিকে তাকাল, কিন্তু বিক্রম কথা চালিয়ে গেলেন। আমি আমার মেয়ের বিয়ে এমন কোনো ছেলের সাথে দিতে পারি না যাকে সমাজ শ্রমিক বলবে, লোকে কথা শোনাবে। রবির মুখ শুকিয়ে গেল। তাহলে আমি কি করতে পারি স্যার? আমি তো এমনই। বিক্রম কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, যদি তুমি আর শ্রমিক না থাকো? রবি বুঝতে পারল না। মানে? বিক্রম স্পষ্টভাবে তার পরিকল্পনা জানালেন। তিনি আগেই রবির পৈতৃক গ্রামে তার নামে জমি কিনেছিলেন। সেখানে একটি বড় বাড়িও বানানো হচ্ছিল। চাষবাসের জন্য শ্রমিক, থাকার জন্য চাকর আর সব সুবিধা পাঠানো হয়ে গিয়েছিল। আজ থেকে তুমি সেই জমির মালিক। বিক্রম বললেন, তোমাকে সেখানে গিয়ে থাকতে হবে এবং সবাই জানবে যে তুমি বাইরে থেকে টাকা রোজগার করে ফিরেছ। রবি আর তার মা হতবাক হয়ে গিয়েছিলেন। রবি কাঁপানো গলায় বলল, স্যার, আমি এসব নিতে পারব না, আমি এর জন্য কিছুই করিনি। বিক্রম তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার মেয়েকে জীবন দিয়েছ, তার চেয়ে বড় কাজ আর কিছু হয় না। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কিছুক্ষণ পর রবির মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। বাবুজি, আমরা গরিব মানুষ, কিন্তু এই উপকারের বোঝা বইতে পারব না। বিক্রম নম্রতার সাথে বললেন, একে উপকার ভাববেন না, একজন বাবার বাধ্যবাধকতা মনে করুন। রবির আর মানা করার শক্তি রইল না। অবশেষে সে ধীরে ধীরে মাথা নাড়ল। কিছুই দিনের মধ্যে রবি আর তার মা গ্রামে পৌঁছে গেলেন। সেখানে সত্যি সব তৈরি ছিল, বড় পাকা বাড়ি, ক্ষেত, ট্র্যাক্টর, কাজ করার লোক। পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল যে রবি শহর থেকে অনেক টাকা রোজগার করে ফিরেছে এবং এখন বড় জমিদার হয়ে গিয়েছে। মানুষ তাকে সম্মান করতে শুরু করল। যারা আগে কখনো তাকে চিনতই না, এখন হাত জোড় করে কথা বলত। কিন্তু রবির মনে শূন্যতা ছিল। এত বড় বাড়িতেও তার সিয়ার হাসি মনে পড়ত। ওদিকে পাটনায় সিয়া এখন চুপচাপ থাকত। বিক্রম তাকে কিছুই বলছিলেন না। তিনি চেয়েছিলেন সব যেন সঠিক সময় হয়। প্রায় 1 মাস পর বিক্রম সিয়াকে বললেন, এক জায়গায় যেতে হবে, খুব ভালো মানুষরা থাকেন।
সিয়া কোনো উৎসাহ ছাড়াই মাথা নাড়ল। যখন গাড়ি গ্রামের সেই বড় বাড়ির সামনে থামল, সিয়া অবাক হয়ে দেখল। সে বুঝতে পারছিল না যে তারা এখানে কেন এসেছে। ভেতরে ড্রয়িং রুমে একটি যুবক বসেছিল, পরিষ্কার পোশাক, আত্মবিশ্বাসে ভরা চেহারা। সে রুবি ছিল, কিন্তু এখন তাকে আগের মতো দেখাচ্ছিল না। সিয়ার শ্বাস আটকে গেল। রবি ধীরে ধীরে উঠে দাঁড়াল। দুজনের চোখাচোখি হল, আর সময় যেন থমকে গেল। সিয়ার চোখে জল চলে এলো। তুমি এখানে? বিক্রম হাসলেন। হ্যাঁ মা, এটিই সেই ছেলে যার বাড়িতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সিয়া অবিশ্বাস নিয়ে বাবার দিকে তাকাল। কি? তখন বিক্রম সব সত্যি কথা বলে দিলেন, কিভাবে তিনি জমি কিনলেন, বাড়ি বানালেন এবং সবকিছু শুধু তার খুশির জন্য করলেন। সিয়ার ডুকরে কেঁদে উঠে বাবাকে জড়িয়ে ধরল। আপনি আমার জন্য এত সব করলেন? বিক্রমের চোখেও জল ছিল। তুমি খুশি থাকো, শুধু এটাই চাই। রবি চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখও ভিজে গিয়েছিল। কিছুক্ষণ পর বিক্রম হেসে বললেন, যদি তোমাদের দুজনের ইচ্ছা থাকে তবে আমরা এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাই। সিয়া লজ্জা পেয়ে রবির দিকে তাকাল। রবি মাথা নিচু করে নিল, কিন্তু তার মুখে হাসি ছিল। সেই মুহূর্তে সবাই বুঝে গেল উত্তর কি। কিছুই মাসের মধ্যে পুরো রীতিনীতির সাথে দুজনের বিয়ে ঠিক হয়ে গেল। আর বিয়ের প্রস্তুতি শুরু হতেই সেই ঘর, যা কখনো শান্ত থাকত, এখন খুশিতে ভরে উঠল। গ্রামের সেই বড় বাড়ি আলোয় ঝলমল করে উঠল। উঠোনে প্যান্ডেল লাগল, দেওয়ালে ঝালর সাজানো হল, আর সব জায়গায় মানুষের আনাগোনা শুরু হল। গ্রামবাসীও পুরো উৎসাহের সাথে বিয়ের কাজে হাত লাগাল, কারণ তাদের কাছে এটি শুধু বিয়ে নয়, বরং গর্বের বিষয় ছিল যে তাদের গ্রামের ছেলে এত বড় ঘরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ওদিকে পাটনায় বিক্রম চৌধুরীর বাংলোতেও বহু বছর পর আসল আনন্দ ফিরে এলো। সিয়া এখন আগের মতো নিস্তব্ধ মেয়েটি রইল না, সে নিজেই বিয়ের কাজকর্মে অংশ নিচ্ছিল। মেহেন্দির ডিজাইন বাছাই করা থেকে শুরু করে পোশাক কেনাকাটা সবই সে নিজে করছিল। তার চোখে এখন আর ভয় বা অপরাধ বোধ নেই, বরং এক নতুন জীবনের স্বপ্ন ছিল। বিক্রম দূর থেকে দাঁড়িয়ে নিজের মেয়েকে দেখতেন তো তার চোখে জল চলে আসত। তিনি বিশ্বাসই করতে পারতেন না যে সেই মেয়েটি, যে কখনো হুইলচেয়ার থেকে উঠতে চাইত না, আজ নিজের পায়ে দাঁড়িয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। বিয়ের দিন চলে এলো। রবি মাথায় টোপর পরে ঘোড়ায় বসেছিল। সাধারণ শ্রমিক থেকে সম্মানিত বর হওয়ার এই যাত্রা কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। তার মা বারবার তাকে দেখছিলেন আর চোখের জল মুছছিলেন। এটি ছিল খুশির জল, সংগ্রামের শেষ হওয়ার জল। শোভাযাত্রা ধুমধাম করে পাটনায় পৌঁছাল। ব্যান্ড বাজছিল, মানুষ নাচছিল, আর বিক্রম চৌধুরী নিজে গেটে দাঁড়িয়ে বরযাত্রীদের স্বাগত জানাচ্ছিলেন। তিনি রবিকে দেখে হেসে বললেন, স্বাগত বাবা। এই বাবা শব্দটি শুনে রবির চোখ ভিজে গেল। বাসর সাজানো হয়েছিল। কিছুক্ষণ পর সিয়া কনে হিসেবে সেখানে এলো। লাল বেনারসিতে তাকে অপরূপ সুন্দরী লাগছিল। সবচেয়ে বড় কথা হল, সে কারো সাহায্য ছাড়াই ধীরে ধীরে হেঁটে মণ্ডপ পর্যন্ত পৌঁছাল। সেখানে উপস্থিত প্রত্যেকে হাততালি দিয়ে উঠল। বিক্রমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রবি তাকে দেখল তো তার নজর নিচু হয়ে গেল। দুজনের মুখেই হালকা হাসি ছিল, যেন দুজনেই বুঝতে পারছিল যে এটি শুধু বিয়ে নয়, বরং এক নতুন জীবনের জয়। বিয়ের মন্ত্রোচ্চারণ শুরু হল। আগুনের শিখা আর পরিবারের উপস্থিতিতে দুজনে 7 পাক ঘুরলেন। প্রতিটি পাকের সাথে সাথে যেন তাদের অতীত পিছনে পড়ে যাচ্ছিল আর ভবিষ্যৎ সামনে খুলে যাচ্ছিল। যখন রবি সিয়ার সিঁথিতে সিঁদুর দিল, তখন সিয়ার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এটি দুঃখের নয়, বরং স্বস্তি আর আনন্দের জল ছিল। সেই বোঝা থেকে মুক্তির জল, যা সে বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছিল। বিয়ের পর বিদায়ের সময় এলো। সিয়া তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আপনি আমার জন্য যা করেছেন আমি কখনো শোধ করতে পারব না। বিক্রম তার মাথায় হাত রেখে বললেন, মা, বাবার ঋণ শোধ করা যায় না, শুধু খুশি থেকে তাকে হালকা করা যায়। রবিও নিচু হয়ে তার পা ছল। বিক্রম তাকে তুলে জড়িয়ে ধরলেন। আমার মেয়ের খেয়াল রেখো। রবি দৃঢ় কণ্ঠে বলল, আপনি চিন্তা করবেন না, এখন এটি আমার দায়িত্ব। বিদায়ের পর সিয়া তার নতুন বাড়িতে পৌঁছাল। গ্রামবাসী নতুন বউকে জোরে সোরে স্বাগত জানাল। বাড়িতে আবার উৎসবের পরিবেশ তৈরি হল। দিন কাটতে লাগল। সিয়া ধীরে ধীরে গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিল। সে খেতে ঘুরত, মানুষের সাথে মিশত, ঘর সামলাত। রবি প্রতি মুহূর্তে তার খেয়াল রাখত। দুজনের মধ্যে শুধু ভালোবাসা নয়, বরং গভীর বন্ধুত্বও ছিল। তারা একে অপরের সাথে সব কথা শেয়ার করত, একসাথে হাসত, একসাথে স্বপ্ন দেখত।
মাঝে মধ্যে তারা পাটনায় গিয়ে বিক্রমের সাথে দেখা করে আসত। এখন বিক্রম একা ঠিকই, কিন্তু সন্তুষ্ট ছিলেন। তিনি জানতেন তার মেয়ে সুখী। একদিন সিয়া হেসে বলল, বাবা, এখন আপনিও আমাদের সাথে এসে থাকুন না। বিক্রম হেসে জবাব দিলেন, এখনই না, এখন তো আমি তোমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছি। তিনজনেই হেসে উঠলেন। সময়ের সাথে সিয়া পুরোপুরি সাধারণ জীবনযাপন করতে লাগল। তার মুখের উজ্জ্বলতা ফিরে এলো। সে এখন আর কোনো দুর্ঘটনার স্মৃতিতে নয়, বরং আগামীর আশায় বাঁচে। রবিও নিজের পরিশ্রমে জমি আর কাজ ভালোভাবে সামলে নিল। সে গ্রামের অনেক মানুষকে কাজ দিল, বাচ্চাদের পড়াশোনায় সাহায্য শুরু করল। মানুষ তাকে শুধু ধনী নয়, বরং একজন ভালো মানুষ হিসেবেও মানতে শুরু করল। মাঝে মাঝে রাতে দুজনে ছাদের ওপর বসে পুরনো দিনের কথা মনে করত। সিয়া নিচু স্বরে বলত, যদি সেই দিন তোমার ওপর রং না পড়ত, তবে হয়তো আমার জীবন কখনো বদলাত না। রবি হেসে জবাব দিত, তাহলে ভালোই হয়েছে যে আমি রঙে মেখে গিয়েছিলাম। দুজনে অনেকক্ষণ হাসত। তাদের কাহিনী কোনো সিনেমার মতো নয়, বরং বাস্তব জীবনের মতো এগিয়ে যেতে লাগল, যেখানে কষ্টও ছিল, সংগ্রামও ছিল, কিন্তু সবার উপরে ছিল খাঁটি প্রেম আর এক বাবার ত্যাগ। আজও পাটনা আর সেই গ্রামের মানুষ তাদের উদাহরণ দেয় যে মানুষের আসল মূল্য তার হৃদয়ে থাকে, তার পয়সাতে নয়। আর হয়তো এটি এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা, যে যখন নিয়ত পরিষ্কার থাকে আর ভালোবাসা খাঁটি হয়, তখন ভাগ্য রাস্তা বদলে দেয়।